বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবারের জন্য এলেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং তার পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য লিখবেন এবং পারলে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প উপন্যাসের পাঠ নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা, এই কটি কথা বলে শুরু করা যাক আজকের পাঠ, সমরেশ মজুমদারের কালবেলা। ভুলু নামের ওই বিদঘুটে ছেলেটি অনিমেষকে বারান্দা পার করে এই ঘরে বসিয়ে রেখে সেই যে উধাও হলো, আর দেখা নেই। আসার সময় সে লক্ষ্য করেছিল দুপাশের দরজা জানলা বন্ধ। একটা বুড়ি ঝি ছাড়া কোনো মানুষ এ বাড়িতে আছে বলে মনে হচ্ছিল না। আব্রুটা এ বাড়িতে একটু বেশি কড়া, কিন্তু কেমন যেন গা শিরশিরে। পরমহংসের আত্মীয় এরা, কিন্তু তাকেও ভেতরে ঢুকতে দেওয়া হয় কিনা সন্দেহ আছে। এই ঘরে জিনিসপত্র প্রচুর, সবগুলোই ক্লাইভের আমলে কেনা হয়েছিল বোধহয়। ভারী ভারী জিনিসগুলোর কোনো ছিঁড়ি ছাদ নেই। একটা তক্তপোষের ওপর ওকে বসতে দেওয়া হয়েছে এবং এই ঘরের সব কটা দরজা জানালা খোলা। কিছুক্ষণ পরে অনিমেষের মনে হলো তাকে কেউ বা কারা লক্ষ্য করছে। দরজা বা জানলার বাইরে থেকে চুরি করে এভাবে দেখাটা বোঝা যাচ্ছে চুরির শব্দে। খুব অস্বস্তিকর ব্যাপার, কিন্তু কিছু করার নেই। চট করে উঠে বাইরে গিয়ে দাঁড়ালে দর্শকদের দেখা যাবে, কিন্তু তাতে লাভ কী? বসে থাকাটা যখন আর সম্ভব হচ্ছে না, তখন বাইরে নারীকণ্ঠ শোনা গেল, যা না ভেতরে যা, মাস্টারের কাছে পড়তে হবে যখন, তখন লজ্জা করে লাভ কি? মাস্টার হলো বাবার মতন। বাইরে বোধহয় ঠেলাঠেলি চলছে। ছাত্রীটি ঘরে ঢুকতে চাইছে না। নিজেকে কেমন চোর চোর মনে হলো অনিমেষের। সুযোগ থাকলে তক্ষুনি রাস্তায় নেমে যেত সে। ভুলুর পেছন পেছন খড়মের আওয়াজ তুলে শিয়ালতালুই ঘরে ঢুকলেন। ঢুকে গ্রামভারী গলায় বললেন, এদিকে আয়। ডাকের সঙ্গে সঙ্গে সুরসুর করে যে চলে এলো, তাকে দেখে অনিমেষ সোজা হয়ে বসল। শিয়ালতালুই বললেন, মন দিয়ে পড়াশোনা করবি, এই শেষবার, এবার যেন ফেল না হয়। মাস্টার, ফাঁকি দেবার চেষ্টা করো না। পড়াতে যে জানে সে গাধা পিটিয়েও ঘোড়া করতে পারে। অনিমেষ তক্তাপোষ থেকে উঠে দাঁড়ালো। আমি কিন্তু সন্ধে নাগাদ আসব। 6টা থেকে 8:30, 2.5 ঘন্টা পড়ালেই যথেষ্ট। রোজ না পড়ালে তুমি ছাত্রীকে পাশ করাতে পারবে? হে, তাহলে মাস্টার রাখতে যাব কেন? আচ্ছা নাও, পড়াশোনা করো। শিয়ালতালুই ঘর থেকে বেরিয়ে গেলেন। এবার আবার ছাত্রের দিকে তাকালো অনিমেষ। শরীরের কোথাও খাঁজ আছে বলে মনে হচ্ছে না, কারণ শাড়িটা ওকে আলখাল্লার মতো জড়িয়ে রেখেছে। চট করে একটা পিপের কথা মনে আসে। গায়ের রং অসম্ভব ফর্সা, মুখে একটা মিষ্টি ছাপ আছে। চিবুক এখন প্রায় বুকের ওপর নামানো। আঁচলের আড়ালে রাখা হাতের আদলেই বিব্রত হলো সে। এত মোটা মেয়ে সচরাচর চোখে পড়ে না। অনিমেষ কিছু বলার আগেই ভুলু বলল,
মা তোকে প্রণাম করতে বলেছে না, প্রণাম কর। কথাটা শেষ হতেই দম দেওয়া পুতুলের মতো শরীরটা অনিমেষের দিকে এগিয়ে আসতে অনিমেষ আঁতকে উঠল। না না, প্রণাম করতে হবে না। ভুলু বলল, ছি ছি মাস্টারমশাই, মা বলেছে আপনি বাবার মতন, প্রণাম না নিলে খুকুর পাপ হবে। প্রণাম কর খুকু। অতএব প্রণাম নিতে হলো। মেয়েটির বোধহয় ঝুঁকে প্রণাম করে উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছিল। অনিমেষ বলল, বসো। টেবিল চেয়ার নয়, এই তক্তাপোশের ওপর বসেই পড়াতে হবে। কিন্তু বইপত্র কিছু সঙ্গে আনেনি মেয়েটা। অনিমেষ ঠিক করল প্রথম দিন ওর কোর্সটা জেনে নেবে। অনেকটা দূরত্ব রেখে খুকু বসল। বসার সময় তক্তাপোশের মচমচে শব্দটা কান এড়ালো না অনিমেষের। এই ছাত্রীকে পড়াতে হবে ভাবতেই বুকের মধ্যে একটা হিম ভাব আসছে। অনিমেষ নিজের জায়গায় বসে দেখল ভুলু ঘরের এক কোণে একটা চেয়ারে বাবু হয়ে বসে এদিকে তাকিয়ে আছে। ছেলেটার দিকে নজর পড়ার পর অন্যরকম অস্বস্তি হতে আরম্ভ করল। ওকে কি পাহারা দেবার জন্য বসিয়ে রেখেছে? ছেলেটার অস্তিত্ব উপেক্ষা করল অনিমেষ। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, ক্লাস 7-এ পড়ো? তুমি বলতে সংকোচ হচ্ছিল। এত বড় মেয়েকে প্রথমেই তুমি বলা অন্য সময় হয়তো অসম্ভব হয়, এখন পারল। সে নিজের মুখ চোখে খুব ভারিক্কি ভাব রাখার চেষ্টা করতেই মনে পড়ল তাকে এই বিশাল মেয়েটির বাবার মতন বলা হয়েছে। শরীর দেখলে বয়স ঠাওর হয় না, বলা যায় না তার সমান বয়সীও হতে পারে। প্রশ্নটার জবাব তখনও আসেনি। অনিমেষ বিরক্ত গলায় জিজ্ঞাসা করল, কি হলো? সঙ্গে সঙ্গে ভুলুর গলা ভেসে এলো, বাবা তো বলেছেই কোন ক্লাসে পড়ে, আবার নেক্কড়ি করে জিজ্ঞাসা করার কি আছে? সে আমি বুঝবো, তুমি চুপ করো। চাপা গলায় ধমকে উঠল অনিমেষ। সঙ্গে সঙ্গে ভুলুর কপালে 3-4টে ভাঁজ পড়ে গেল। আর অনিমেষ দেখল মেয়েটা খুব দ্রুত সামনে পেছনে ঘাড় নাড়ছে। অবাক হতে গিয়ে সামলে নিল। ঘাড় নাড়ার অর্থ 7-এই পড়ে। কি পড়ানো হয়? এবার কোনো উত্তর নেই। হঠাৎ অনিমেষের সন্দেহ হলো মেয়েটি কি কথা বলতে পারে না? বোবা মেয়েরাও তো পড়াশোনা করে। নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞাসা করল সে, তুমি কি কথা বলতে পারো না? সঙ্গে সঙ্গে মাথাটা নড়বড় করে জানালো, হ্যাঁ। তাহলে আমি যেটা জিজ্ঞাসা করেছি তার জবাব দাও। ঠোঁট দুটো খানিক কাঁপল। তারপর খুব নিচু স্বরে সরু গলায় উত্তর এলো, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, ড্রয়িং। হেসে ফেলল অনিমেষ। না না, আমি সে কথা জিজ্ঞাসা করছি না। তোমাদের কি বই পড়ানো হয়? তুমি তো সঙ্গে কোনো বই আনোনি। সঙ্গে সঙ্গে ভুলু উঠে দাঁড়ালো, আমি নিয়ে আসছি বই। তারপর দরজা অবধি এগিয়ে থমকে দাঁড়ালো। 1 সেকেন্ড কি ভেবে বোনের দিকে ঘুরে বলল, আমি তো যেতে পারবো না, আমাকে এখানে থাকতে বলেছে। অনিমেষের মাথায় রক্ত উঠে গেল। এরকম নোংরা মানসিকতার মধ্যে কোনো ভদ্রলোক পড়াতে পারে না। এর মধ্যে খুকু উঠে দাঁড়িয়ে সেই রকম গলায় বলল, আমি বই নিয়ে আসছি, আপনি বসুন। ছাত্রী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অনিমেষ ভুলুর দিকে তাকালো। সেই একরকম ভঙ্গিতে তাকে জুলজুল করে দেখছে। কপালের ভাঁজগুলো এখনও মেলায়নি। অনিমেষ ডাকল, এই এদিকে এসো। ভুলু খেঁকুড়ে গলায় বলল, কেন? আমি ডাকছি তাই আসবে। ইস, ডাকলেই হলো, কাছে গেলে ধোলাই লাগাবে জানি না? মাস্টাররা খুব মারকুটে হয় জানি বাবা। ঘন ঘন ঘাড় নাড়তে লাগলো সে। আমি তোমাকে খামোখা মারতে যাব কেন? কয়েকটা কথা জিজ্ঞাসা করব বলে তোমাকে কাছে ডাকছি। অনিমেষ গলার স্বর নরম করার চেষ্টা করল। ভুলুকে একটু ভাবতে দেখা গেল। অন্যমনস্ক হলেই লালা গড়িয়ে আসে। সেটাকে টেনে নিয়ে কয়েক পা এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কি কথা? তোমাকে এখানে কে থাকতে বলেছে? বাবা। তোমার বাবা বলেছেন? কেন?
আপনি বাইরের লোক, খুকি সমত্ব মেয়ে ছেলে, তাই। কোনো রকমে ঢোক গিলল অনিমেষ। আগের মাস্টারের সময় তুমি থাকতে, মানে এইরকম পাহারা দিতে? ঘাড় নাড়ল ভুলু। তখন মা বলতো থাকতে। মা বলতো বুড়োরা নাকি খুব খচ্চর হয়। কথাটা শুনে দমে গেল অনিমেষ। এরকম পরিবারের কথা তার কল্পনায় ছিল না। আগের মাস্টারের বয়স ৮০-র ওপর ছিল, তা গৃহকর্তা জানিয়েছেন। তবু পাহারা চলত। সে গম্ভীর গলায় বলল, কিন্তু আমি যখন পড়াবো তখন তোমার থাকা চলবে না। ইস, সেই ফাঁকে যদি ফষ্টি নষ্টি চালান? আমাদের বাড়িতে চাকর পর্যন্ত রাখা হয় না এজন্যে। কথাটা শেষ করার আগেই ছাত্রী বইপত্র দুহাতে জড়িয়ে ঘরে ঢুকল। ততক্ষণে অনিমেষের পড়ানো মাথায় উঠেছে। তাকে খাট থেকে নামতে দেখে ভুলু প্রস্তাব দিল, আমাকে যদি ১ টাকা করে মাসে দেন তবে। তুমি ঘর থেকে বেরিয়ে যাও। হাত তুলে ওকে দরজা দেখালো অনিমেষ। ওর গলার স্বরে এমন একটা কাঁপুনি ছিল যে ভুলু থতমত হয়ে এক লাফে দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর নিরাপদ দূরত্ব থেকে বলে উঠল, ইস, খুব নেক্কড়বাজ। কথাটার মানে বোধগম্য হলো না। এই সময় ছাত্রীটি বলে উঠল, বই এনেছি, দেখুন। অনিমেষ উঠে দাঁড়ালো। খোকে, আজকে আমার পড়াবার মন নেই। যদি আবার আসি তখন তোমাকে পড়াবো। আজ আমি যাচ্ছি। তারপর হনহন করে বাইরে বেরিয়ে এলো। কোনো দিকে না তাকিয়ে সে সোজা বাইরের ঘরের দরজায় এসে দাঁড়ালো। পরমহংস নেই, কিন্তু শিয়ালতালুই খালি গায়ে বসে ওর দিকে তাকিয়ে আছেন। চোখাচোখি হতে নাক কুঁচকে বলে উঠলেন, এ কি, পড়ানো হয়ে গেল? মাস্টাররা যদি ফাঁকি দেয় তবে ছাত্ররা কি শিখবে? না না, 2 ঘন্টার কম পড়ানো আমি পছন্দ করি না। অনিমেষ হেসে ফেলল। দুশ্চিন্তা করবেন না, আমি এখানে পড়াবো না ঠিক করেছি। আর একটা অনুরোধ করছি, পড়ানোর চেষ্টা না করে এবার ওর বিয়ে দেবার ব্যবস্থা করুন। নমস্কার। কোনো রকমে প্যাসেজে নেমে পায়ে জুতো গলিয়ে দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো অনিমেষ। ধারে কাছেও পরমহংস নেই। এভাবে একদম না বলে কয়ে চলে যাবে আশা করা যায় না। অবশ্য যদি থাকার হতো ও বাড়িতেই সে থাকত। কিন্তু পুরো ব্যাপারটার জন্য অনিমেষ পরমহংসের ওপর রাগ করতে পারছে না। বাড়াবাড়িটা যে এতটা দূর হবে সেটা হয়তো সে আন্দাজ করতে পারেনি। তাই কলকাতা শহরে এরকম পরিবার এখনও থাকতে পারে বিশ্বাস করা শক্ত। এরাও বাংলাদেশের মানুষ, যে দেশের স্টুডেন্টস ইউনিয়নগুলো ছাত্র ফেডারেশনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই যে এত মিছিল হয়, আন্দোলনের আগুন জ্বলে, তার সামান্য আঁচ এ বাড়িতে লাগেনি। ঠিক জানা নেই, তবে নিশ্চয়ই এরকম বাড়ির সংখ্যা কম নয়। কয়েক পা হাঁটার পর অনিমেষের নিজেকে খুব হালকা মনে হলো, যেন একটা ভারী পাথর তার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছিল, হঠাৎ সরে গেছে। এতক্ষণ যে ধৈর্য ধরে ওখানে পড়েছিল সেটাই আশ্চর্যের। ভদ্রলোকের সঙ্গে কথা বলার সময় ব্যাপারটা ঠাওর করে চলে আসতে পারত। তাহলে কি টাকার লোভ, না ছাত্রীটিকে দেখবার আগ্রহ? ছাত্রীটি যে নিরেট হবে এটা অনুমান করা গিয়েছিল, কিন্তু ধৈর্য না রাখলে এরকম বাড়ির পূর্ণ চিত্র তো পাওয়া যেত না। টাকাটা পেলে অবশ্যই উপকার হতো, কিন্তু আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে নিশ্চয়ই নয়। অনিমেষ হেসে ফেলল। প্রথম রোজগার করতে গিয়েই তাকে এমনভাবে হোঁচট খেতে হলো, যা চলে। বিকেপাল অ্যাভিনিউতে আসতেই চিৎকার করে কেউ তাকে ডাকছে শুনতে পেল অনিমেষ। পরমহংসের গলা। একটা চায়ের দোকান থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসছে। কাছে এসে পরমহংস জিজ্ঞাসা করল, হয়ে গেল? কি? অনিমেষ ভ্রু কোঁচকাল। দুটোই। পরমহংসের মুখের দিকে তাকিয়ে রাখতে পারল না অনিমেষ। ছেলেটার মুখে এমন মজা করা ভাব আছে যে রাগাও যায় না। ও বলল, হ্যাঁ, বেশ পড়িয়ে টড়িয়ে এলাম। ছাত্রীটি খুব ভালো। ভালো মানে? পরমহংসের চোখ বিস্ফারিত হয়ে উঠল। ভালো মানে ভালো, ইন্টেলিজেন্ট।
তুমি তো জল বাদ দিয়ে দুধটুকু খাও আর সহজ কথাটা বুঝতে পারো না। কপট বিরক্তি দেখালো অনিমেষ। সঙ্গে সঙ্গে হতাশ ভঙ্গি করল পরমহংস। দুঃশালা, যা ভেবেছিলাম তাই হলো। তা বলে কেটেছ না তক্কি দিয়ে? আমি কেটেছি, কে তোমাকে বলল? কেন ছলনা করছো গুরু? তালুই মশাই আমাকে ভাগিয়ে দেবার পর থেকে ওয়াচ করছি চায়ের দোকানে বসে। দেরি দেখে ভাবছিলাম ক্যালেন্ডার হয়ে ঝুলে গেলে বোধহয়, কিন্তু ওই গোবরে মেয়েটাকে যখন ইন্টেলিজেন্ট বলছো তখন তুমি নির্ঘাত কেটে পড়েছো, পরমহংস নিশ্চিত গলায় জানালো। হেসে ফেলল অনিমেষ। হ্যাঁ, ও মেয়েকে আমি পড়াতে পারবো না, অসম্ভব। আর তুমি দেখে শুনে ও বাড়িতে নিয়ে গিয়ে ভালো করনি, ফালতু সময় নষ্ট হলো। কোনো কিছু ফালতু নয় বন্ধু, যাকে উপেক্ষা করছো সেই একদিন তোমার উপকারে আসতে পারে। কাদের জন্য দেশ উদ্ধার করবে তা চোখ চেয়ে দেখবে না? তালুইকে কি বললে? বললাম আমি পড়াবো না, পারলে মেয়ের বিয়ে দিয়ে দিতে। চলে হয়ে গেল, ও বাড়ির দরজা আমার জন্য ফরএভার বন্ধ হয়ে গেল। পড়াবে না সেটা বললেই হতো, মেয়েটা সম্পর্কে জ্ঞান দেওয়ার কি দরকার ছিল? চলো। আবার কোথায় যাব? আমার সঙ্গে এসো না, অল্টারনেটিভ ব্যবস্থা রাখাই আছে। এটা ফেল করলে আরেকটা ফিট করে রেখেছি। বাড়ির দালালরা যেমন একসঙ্গে 2-3টে বাড়ি দেখায়, এটা হরিঘোষ স্ট্রিটে, বেশি দূরে নয়। অবাক হয়ে পরমহংসকে বলল অনিমেষ, সে কি, তোমার সন্ধানে কটা টিউশনি আছে? এজেন্সি নিয়েছো নাকি? তবে ওরকম বাড়ি হলে আমার গিয়ে দরকার নেই, আগে থেকে বলে দিচ্ছি। চলে, অত গ্যারান্টি আমি দিতে পারবো না। তাছাড়া তোমাকে তো কেউ দিব্যি দেয়নি যে পড়াতে হবেই, ভালো লাগলে পড়াবে, নইলে নয়। আরে এক একটা ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পড়তে কত টাকা টিউশনি করে রোজগার করে ভাবতে পারবে না। আমাদের পাড়ার সুবলদা টিউশনি করতে করতে MA পাশ করলো, তারপর চাকরি বাকরি না পেয়ে টিউশনিটা বাড়িয়ে দিল। রোজ সকাল 6:30 থেকে 8টা বাগবাজারে, 8:15 থেকে 9:45 শ্যামবাজারে। দুপুরে 2 জায়গায় মেয়ে পড়ায়, মর্নিং স্কুল হওয়ায় সেটা সুবিধে। রাত্রে আবার 2টো, সপ্তাহে 3 দিন করে হলে 6x2, মাসে 12টা টিউশনি, 125 করে ইচ। হাই ক্লাসের স্টুডেন্ট সব, নেট 1,500 টাকা মান্থলি ইনকাম। চাকরি করলেও পেত না বলো? অনিমেষ ঘাড় নাড়ল। তা ঠিক, তবে লোকটার নিশ্চয়ই পার্সোনাল লাইফ বলে কিছু নেই, কোনো কিছু সিরিয়াসলি চিন্তা করতে পারে না। যত টাকাই পাওয়া যাক, এরকম চেন বাঁধা হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। অনিমেষ মরে গেলেও তা পারবে না, কিন্তু একটা এক্সট্রা ইনকাম তার যে খুব প্রয়োজন, সে কথা ঠিক। বাবা স্বর্গছেনা থেকে যে টাকা পাঠাচ্ছেন, এতগুলো বছরে তার অঙ্কটা বাড়েনি। বাড়ানো যে বাবার পক্ষে সম্ভব নয় তা সে জানে। মাঝে মাঝে মনে হয় পারলে সে বাবাকে নিষ্কৃতি দিত এই টাকা পাঠানোর কর্তব্য থেকে। ইউরোপ আমেরিকায় ছেলেমেয়েরা তো রেস্টুরেন্ট হোটেলে চাকরের কাজ করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। সেরকম যদি একটা কিছু করা যেত। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে খানিকটা যাওয়ার পর পরমহংস বলল, আমাদের ডান দিকে কি বলো তো? বিরাট রাস্তার ডান দিকে তাকিয়ে অনিমেষ পুরনো ধাঁচের কিছু ঘরবাড়ি আর দোকানপাট ছাড়া আর কিছু দেখতে পেল না। পরমহংসর মুখের ভাব লক্ষ্য করে মজা পেল। জানো না? যা, তুমি নেহাতি নাবালক। এই এলাকাটা ভুবন বিখ্যাত। কোথায় যেন পড়েছিলাম, প্যারিসের বারবনিতারা বঙ্গসন্তানটি এই জায়গা ঘুরে গেছে জানলে একদম ঠকাবার চেষ্টা করে না। ওরা আদর করে একে ডাকে গোল্ডি বলে। গোল্ডি? সোনাগাছি। কলকাতায় আছো আর সোনাগাছি কোথায় জানো না? এই জনচেতনা নিয়ে তুমি রাজনীতি করবে? ইস! আচমকা অনিমেষ জিজ্ঞাসা করল, আজকাল প্রায় তুমি এই রাজনীতি করার প্রসঙ্গ তুলছ কেন বলো তো? এটা তো আমার ব্যাপার, তাই না? পরমহংস অনিমেষকে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। চুপচাপ হাঁটতে হাঁটতে অনিমেষের মনে হলো কথাটা এভাবে না বললেও চলতো। যা এতদিন দেখেছে তাতে ছেলেটাকে হাসি খুশি জমাটি বলেই মনে হয়েছে। কিন্তু রাজনীতির ব্যাপার নিয়ে ওই রকম শ্লেষ ভালো লাগে না, বিশেষ করে সে যখন সক্রিয় রাজনীতি করছেই না।
একটা পার্কের পাশ দিয়ে চলে আসার সময় বড় বড় বাড়ির দরজায় সাজন্তী মেয়েদের দেখা গেল। সেই কলকাতায় প্রথম আসার পর বউবাজার কিংবা জলপাইগুড়ির বেগুনটুলির গলিতে সে এদের দেখেছে, তাই চিনতে অসুবিধা হয় না। কিন্তু তারপরেই পাড়াটা স্বাভাবিক, ভদ্রলোকের মনে হলো। এরকম সহ অবস্থান বোধহয় কলকাতাতেই সম্ভব। হরিঘোষ স্ট্রিটের মাঝামাঝি বাড়িটা। এখন রাত হয়েছে, অন্তত 7:30 তো হবেই। পরমহংস বলল, সবে সন্ধে। যিনি দরজা খুলে দিলেন তাকে সুন্দরী বললে কম বলা হবে। অহংকার গাম্ভীর্যের সঙ্গে মিশে, চোখের চাহনি শরীরের গঠনের সঙ্গে মিলে এমন একটা ব্যক্তিত্ব এনে দিয়েছে যে চোখ চেয়ে থাকাও যায় না, আবার চোখ সরিয়েও নিতে ইচ্ছে করে না। পরমহংসকে দেখে মহিলা বললেন, আরে পদ ভুলে নাকি? কি সৌভাগ্য, এসো এসো। পরমহংস বলল, সঙ্গে আমার বন্ধু আছে, অনিমেষ মিত্র, হোস্টেলে থাকে, জলপাইগুড়ির ছেলে। মহিলার দুটো ভ্রু ডানা মেলার মতো ওপরে উঠল। জলপাইগুড়ি? ও মা, তাই নাকি? বসো বসো। ছিমছাম সাজানো বাইরের ঘর, কোনো বাড়তি আসবাব নেই। ওরা সোফায় বসার পর মহিলার সামনেই একটা গদি মোড়া টুল টাইপের আসনে বসলেন। জলপাইগুড়ির কোথায় থাকা হয়? হাকিমপাড়া, অনিমেষ বলল। সত্যি, মহিলার চারপাশে এমন একটা মিষ্টি আকর্ষণের মায়া জড়ানো যে ভালো না লেগে যায় না। বয়স হয়েছে অবশ্যই 40-এর চৌহদ্দিতে, কিন্তু কোথাও সেটা তাকে আক্রমণ করতে পারেনি। বিজ্ঞাপন ছাড়া এমনটি দেখা যায় না। ও মা, হাকিমপাড়ায় যে আমার বাপের বাড়ি ছিল, কি মজা! হাকিমপাড়ায় আপনারা থাকতেন? হ্যাঁ, ওই যে ঝোলনা পুল, ওটার ঠিক ডান দিকে। বর্ষার সময় করলার জল একদম বাড়ির মধ্যে ঢুকে যেত। সেসব দিনের কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়। কি আনন্দে ছিলাম তখন। আপনাদের বাড়িটা কোনখানে? অনিমেষ বলল, আমাকে তুমি বলবেন, আমি ওর সহপাঠী। বেশ বেশ, অতটুকু ছেলেকে আপনি বলতে ইচ্ছে করে না, আবার না বললে। অনিমেষ শেষে বলল, আমরা তো মফস্বলের ছেলে, আমাদের অত ভ্যানিটি নেই। ও হ্যাঁ, আমাদের বাড়িটা হলো টাউন ক্লাব ছাড়িয়ে তিস্তা নদীর ধারে। কোন বাড়িটা? বিরামকরদের বাড়ির কাছে? না, কিন্তু বিরামকরকে আপনি চেনেন? খুব চিনি, ওরা তো এখন রিচি রোডে আছেন। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, বড়জন আমেরিকায়, মেজোটা বম্বেতে। ছোটটার কি একটা অসুখ হয়ে শরীর এত রোগা হয়ে গেছে যে ওকে নিয়ে বিরামবাবুদের চিন্তা। তুমি ওদের চেনো নাকি? ভদ্রমহিলার চোখ সবসময় কথা বলে। চিনতাম, কলকাতায় আসার পর আর দেখা হয়নি। ওই তো 34B রিচি রোডে ওরা থাকে, চলে যেও একদিন। দেখি। আরে, তখন থেকে কথা বলে যাচ্ছি, কি খাবে বল? পরমহংস এতক্ষণ কথা শুনছিল, এবার বলল, দেশের লোক পেয়ে এমন মগ্ন হয়ে পড়লেন যে আমার কথা খেয়ালই নেই। খাবো, কিন্তু আমরা একটা প্রয়োজনে এসেছি। সে তো জানি, দরকার ছাড়া আমার কাছে কেউ আসে না। আগে চা খাও, তারপর শুনবো। বসো তোমরা। ভদ্রমহিলার হেঁটে যাবার ভঙ্গিটায় অদ্ভুত মাদকতা আছে। অনিমেষ পরমহংসকে নিচু গলায় জিজ্ঞাসা করল, কেই নি? তোমার দেশওয়ালি ভাই। নর্থ বেঙ্গলের লোকদের দেখেছি পরস্পরের প্রতি খুব টান থাকে, সেটা মনে পড়তেই নিয়ে এলাম। কিন্তু এখানে কাকে পড়াতে হবে? ওর ছেলে, উনি ইন্ডিয়ান টোবাকোতে বড় চাকরি করেন। ওর স্বামী ছিল, এখন ডিভোর্সি। সে কি? যা, আঁতকে উঠলে! এই মন নিয়ে তুমি পলিটিক্স? সরি, মুখ ফসকে বেরিয়ে এসেছে। এরাও আমার আত্মীয়, মানে এর হাজব্যান্ড। বাবা, তোমার তো ভ্যারাইটিস আত্মীয় স্বজন আছে। অনেকেই অনেকের সঙ্গে সম্পর্ক রাখে না, একমাত্র আমি সেতু হয়ে আছি। তবে এ বাড়িতে অনেক দিন পরে এলাম। দেওয়ালে কয়েকটা কিউরিও, একটা বাচ্চা ছেলের দারুণ উজ্জ্বল ছবি চোখ টানে। হঠাৎ অনিমেষের খেয়াল হলো এই মহিলা বিরামকরের কথা বলছিলেন।
জলপাইগুড়ির এককালের কংগ্রেসি রাজনীতির নেতা বিরামবাবু নিশ্চয়ই আর সক্রিয় নন, থাকলে নাম শোনা যেত। ওঁরা কলকাতায় আছেন, কিন্তু কোনোদিন দেখা করার বাসনা হয়নি। মুভিং ক্যাসেল কি এই মহিলার বান্ধবী? অবশ্য তার বয়স নিশ্চয়ই বেশি। মেনকাদি এবং উর্বশীর বিয়ে হয়ে গেছে। সময় কিভাবে চলে যায়। অনিমেষ আবিষ্কার করল উর্বশী নয়, এতদিন পরে রম্ভার জন্যে মনে কেমন একটা অস্বস্তি হচ্ছে। তার জীবনে রম্ভাই প্রথম, যে নারী হবার আগেই ওকে চুমু খেয়েছিল। কি বিরক্তি এবং ক্রোধ সে সময় তাকে মেয়েটাকে ঘেন্না করতে সাহায্য করেছিল। এখন এই মুহূর্তে হাসি পায়। ভদ্রমহিলা যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে রম্ভাই এখন অসুস্থ। সেই স্বাস্থ্যবতী মেয়েটা, সেই দুপুরে শরীরের জ্বর নিয়ে শুয়ে থাকা মেয়েটার সব অহংকার সে চুরমার করে দিয়েছিল নির্লিপ্ত হয়ে। এখন কেমন যেন মায়া লাগছে সে কথা ভেবে। অনিমেষের খেয়াল হলো এই মহিলার নিশ্চয়ই ও বাড়িতে যাতায়াত আছে, এবং রম্ভা যখন শুনবে যে অনিমেষ টিউশনির উমেদারি করতে এখানে এসেছে, তখন নিশ্চয়ই ঠোঁট বেঁকাবে। মেয়েরা কি পুরুষের স্মৃতি ভুলে যায়? যদি না যায়, তাহলে নিশ্চয়ই রম্ভা এতদিন বাদে মন খুলে হেসে নেবে। অনিমেষ ঘুরে বসল। এই, তুমি এখানে টিউশনের কথা বলো না। অবাক হলো পরমহংস। কেন? না, আমি ঠিক করলাম জলপাইগুড়ির লোকের বাড়িতে টিউশনি করব না। এটা ঠিক হবে না। যত সব ফালতু সেন্টিমেন্ট। ভালো মাল দেবে, বুঝলে? দিক, তবু না, প্লিজ এসব কথা পেড়ো না। কিন্তু আমি যে বললাম প্রয়োজনে এসেছি। কথাটা ঘুরিয়ে নিও, সে তুমি পারবে। তোমার টাকার দরকার নেই? আছে। তাহলে? আমার কতগুলো জমানো স্মৃতি আছে, সেগুলোকে বিক্ষত করে টাকা চাই না। এ তুমি ঠিক বুঝবে না। হোস্টেলে কেমন একটা থমথমে ভাব। এমনিতেই খুব হইহল্লা না হলেও যে স্বাভাবিক চেহারাটা থাকে সেটা নেই। সবাই গুজগুজ করছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে, যেন মারাত্মক কিছু হয়ে গেছে। ওকে দেখতে পেয়ে গোবিন্দ এগিয়ে এলো। আজকে এখানে একটা কেস হয়েছে। কেস? কি কেস? অনিমেষ তাকালো। অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে মহিলা এসেছেন। আচ্ছা, অনিমেষ হেসে ফেলল। কখন? সেই সন্ধ্যাবেলায়। স্টিল চালিয়ে যাচ্ছে, উষ্মা গোবিন্দর গলায়। তাতে কি হয়েছে? অনিমেষের মজা লাগছিল। কি হয়েছে মানে? এ হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনে স্পষ্ট লেখা আছে, কারো ঘরে মেয়েদের আসা চলবে না, সে মা কিংবা বোন যাই হোক না কেন। আমাদের প্রত্যেকের বেলায় নিয়মটা কড়াকড়ি করে রাখা হয়েছে। এস ব্যাচেলার, ওর ক্ষেত্রে তা শিথিল হবে কেন? কথাটা ঠিক। এ নিয়ে কিছুদিন আগে থম্বটোর বন্ধুর সঙ্গে ওর কথা হয়েছিল। ছেলেটা ব্যবস্থাটাকে গালাগালি দিচ্ছিল। নিয়ম যা তা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রত্যেক ব্যবস্থার সাদা কালো দুটি দিকই আছে। তা নিয়ে অসন্তোষ থাকলেও লোকে মেনে নেয় যখন দেখে সবাই একই নিয়মে নিয়ন্ত্রিত। এক্ষেত্রে এএস নিয়ম ভেঙে নিশ্চয়ই অন্যায় করেছেন। তবু কে বলতে চাইল, যিনি এসেছেন তিনি ওর মা বা বোন নয় তো? গোবিন্দর সঙ্গে ততক্ষণে আরও অনেকেই জুটে গেছে। এতক্ষণ ধরে ব্যাপারটা নিয়ে ওরা জটলা করছিল, ফুঁসছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এখন অনিমেষকে দেখতে পেয়ে অনেকেরই দেখা বা শোনা দৃশ্যটার কথা মনে পড়ল। ইউনিভার্সিটির জিএসের সঙ্গে অনিমেষের যোগাযোগ এবং পুলিশের গুলিতে একদা আহত হওয়ার গল্প। গোবিন্দ বলল, তুমি খেপেছ? সেরকম হলে আমরা কিছু বলতাম না। শ্রীলা এসেছে। সে আবার কি? স্কটিশের মক্ষী রানী, 4th ইয়ারের পাস ক্যান্ডিডেট, দারুণ অভিনয় করে। ব্যাপারটা ভালো লাগলো না অনিমেষের, কিন্তু এদের এতখানি উত্তেজনার তেমন কি কারণ আছে বোধগম্য হচ্ছিল না। ও শান্ত গলায় জিজ্ঞাসা করল, সুপারকে ব্যাপারটা জানাও? জানিয়েছ? সুপার নেই,
তাছাড়া সুপার কি আর এএসের এগেনস্টে স্টেপ নেবে? ওরা সব এক জাতের লোক। ভিড়ের মধ্যে একটা গলা চেঁচিয়ে উঠল। অনিমেষ বলল, বেশ, তোমরা কি করতে চাও? মেয়েটাকে এখান থেকে বেরোতে দেব না, একজন বেশ দৃঢ় গলায় জানালো। সেটা অন্যায় হবে। সুপারের কাছে একটা রিটেন কমপ্লেন করলে হয় না? সবাই সই করব। আর একটা গলা মিনমিন করল, ছিঁড়ে ফেলবে, কোনো কাজ হবে না। শালা প্রতি মাসে হাজার হাজার টাকা মারছে আমাদের কলা দেখিয়ে, ও করবে সুবিচার? মায়েরই মার্বেল প্যালেসে ভিখিরিদের চেয়ে ভালো খাবার দেয়। ডাল না তো আমাশার পায়খানা, মাছগুলো ব্লেড দিয়ে কেটে আনে। অনিমেষ হাত তুলে সবাইকে থামালো। গোলমালটা বাড়তে শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে তার ঠিক নেই। সে বলল, ব্যাপারটা যদি আমার ওপর ছেড়ে দাও তাহলে আমি চেষ্টা করতে পারি। আমি প্রথমে এএসের সঙ্গে কথা বলবো। তোমরা কি আমার সঙ্গে যাবে? দেখা গেল সবাই একসঙ্গে যেতে চাইছে। এত লোক গেলে কথা বলা যাবে না। গোবিন্দ আরেকটি অবাঙালি ছেলেকে সঙ্গে নিয়ে অনিমেষ কথা বলতে যাবে ঠিক করল। বাকি সবাই সিঁড়িতে অপেক্ষা করবে। ত্রিদীপকে এই ক্ষুব্ধদের মধ্যে দেখতে পাচ্ছিল না সে। হয়তো হোস্টেলেই নেই, কিংবা সে এইসব বারোয়ারি ঝামেলা পছন্দ করে না। হোস্টেলের সবাই ভিড় করে এসেছে, কিন্তু থম্বটোর বন্ধু বা থম্বটো আসেনি। যদিও অবাঙালি ছাত্রদের সংখ্যা কম নয়, এবারে থম্বটোর বন্ধুর অভিযোগ সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল। দোতলায় উঠতেই অনিমেষ থম্বটোকে দেখতে পেল। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। অনিমেষ শেষে জিজ্ঞাসা করল, হ্যালো, হোয়াট ইজ ইউর ফ্রেন্ড? উত্তরে দুকাঁধ নাচিয়ে ঘাড় নেড়ে জানালো থম্বটো সে জানে না। অনিমেষ একবার ভাবল থম্বটোর সঙ্গে এই ব্যাপারে কথা বলবে কিনা, কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পাল্টালো। সেটা হয়তো থম্বটো বিদেশি বলে, কিংবা ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেওয়া উচিত নয় তাই। অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরটা একদম কোণার দিকে, বড় ঘর, সঙ্গে বাথরুম আছে। এই কোণা থেকে তাকালে হোস্টেলের অর্ধেকটা দেখা যায়। সুপারিনটেনডেন্ট থাকেন ঠিক বিপরীত দিকের দোতলায়। তাঁর জানলা থেকে হোস্টেলের বাকি অংশটা চোখে পড়ে। ব্যবস্থাটা এইভাবে করা যাতে দুজনের চোখের ওপর ছেলেরা থাকে। এখন অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরের একটা দরজা ভেজানো, পর্দার ফাঁক দিয়ে আলো আসছে বাইরে। অনিমেষরা দরজার বাইরে এসে দাঁড়াতেই গোবিন্দ বলল, চলো আচমকা ঢুকে হাতে হাতে ধরে ফেলি। অবাক হয়ে অনিমেষ জিজ্ঞাসা করল, কি ধরবে? মেয়েটি তো আছেই। ঘাড় নাড়ল অবুঝ ভঙ্গিতে গোবিন্দ। আরে সে তো আছে, আমি মাল কট করার কথা বলছি। উল্টাপাল্টা অবস্থায় থাকলে সবাইকে ডেকে আনব। হঠাৎ অনিমেষের মনে হলো ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরা এই ঘটনাতে এত উত্তেজিত হয়ে উঠেছে, অথচ অনিমেষের মনে তার আঁচ একটুও লাগছে না। সে ঠান্ডা গলায় বলল, না, আমরা ভদ্রভাবে বলবো, এবং তোমরা যদি অন্য কিছু করতে চাও তাহলে আমি নেই। গোবিন্দ হতাশ ভঙ্গিতে একবার ওর দিকে আর একবার নিচে অপেক্ষায় থাকা ছেলেদের দেখে কোনো রকমে বলল, আচ্ছা ঠিক আছে। অনিমেষ ভেজানো দরজায় কড়া নাড়ল একবার। ওরা এতক্ষণ কথা বলছিল প্রায় ফিসফিসিয়ে, কিন্তু ঘরের ভেতর থেকেও তো কোনো শব্দ বাইরে আসছিল না। দ্বিতীয়বার কড়া নাড়তেই এএসের গলা শোনা গেল, আয়। খুব স্বাভাবিক এবং একটুও নার্ভাসনেস গলায় নেই। ওরা অবাক হলো। অনিমেষের মনে হলো ভদ্রলোক বোধহয় বুঝতে পারেননি যে ওরা এসেছে। দরজাটা ঠেলে অনিমেষ প্রথমে ভেতরে ঢুকল। জানলার ধারে টেবিলের ওপর ঝুঁকে এএস কিছু লিখছেন। টেবিল ল্যাম্পের আলো ওর মুখ, শরীর এবং ঘরে একটা কোণে ছড়িয়ে আছে। ঘরে একপাশে বইয়ের আলমারি, আলনা আর স্প্রিংয়ের খাট। অনিমেষ দেখল একটি মেয়ে সেই খাটে উপুড় হয়ে শুয়ে আছে। শোয়ার ভঙ্গিতে বোঝা যায় যে সে গভীর ঘুমে মগ্ন। এরকম দৃশ্য দেখতে পাবে বলে সামান্য প্রস্তুত ছিল না গোবিন্দরা। স্বভাবতই হকচকিয়ে গেল। এএস লিখতে লিখতেই জিজ্ঞাসা করলেন, কে চায়? আপনার সঙ্গে কথা আছে, অনিমেষ শান্ত স্বরে বলল। চমকে মুখ ঘোরালেন এএস। মাঝবয়সী ভদ্রলোক এতটা অবাক হয়ে গিয়েছিলেন, খানিকক্ষণ মুখ থেকে কথা সরছিল না। হয়তো ভেবেছিলেন ঠাকুর চাকর কেউ এসেছে, তাই খেয়াল করেননি। এখন ওদের দেখে চট করে বিছানায় নজর বুলিয়ে নিলেন। সেখানে কোনো প্রতিক্রিয়া নেই।
ঘুমোলে মানুষ শিশু হয়ে যায়। কথা? কিসের কথা? চশমাটা চোখ থেকে সরিয়ে নিলেন ভদ্রলোক। আপনি একটু বাইরে আসুন। অনিমেষ একটু উত্তেজিত হচ্ছিল না। বাইরে যাব কেন? হোয়াট ডু ইউ মিন? আমরা যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা ওর সামনে শুনতে হয়তো আপনার ভালো লাগবে না। কথাটা শেষ করে চোখের ইঙ্গিতে বিছানাটাকে দেখালো অনিমেষ। এস এবার সোজাসুজি জিজ্ঞাসা করলেন, কি বলতে চাইছো? আপনার সম্পর্কে আমাদের অভিযোগ আছে। আমার সম্পর্কে? হাউ ফানি! কি ব্যাপার? আপনি কি এখানেই শুনতে চান? ও ইয়েস। আপনি হোস্টেলের আইন ভাঙছেন এবং সেটা হোস্টেলের ছেলেরা ভালোভাবে নিতে পারছে না। আইন সবার ওপর সমান প্রযোজ্য। কথাটা বলার সময় লক্ষ্য করল অনিমেষ মেয়েটি ধীরে ধীরে চোখ খুলে শুনছে কথাগুলো। যদিও এখনও উপুড় হয়ে রয়েছে, তবু মুখ বালিশের ওপর পাশ ফিরে রাখার ফলে চোখের পাতার নড়াচড়া দেখতে পাচ্ছে সে। বুঝতে পারছি না কি বলতে চাইছো। ভিজিটারদের জন্য একটা ঘর বাইরে আছে। আপনি সেটা না ব্যবহার করে একজন মহিলাকে ঘরে নিয়ে এসেছেন। এটা অন্য ছেলে করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। অফকোর্স, কিন্তু সে নিয়মটা আমাকে মানতে হবে কে বলল? কারণ আপনি এই হোস্টেলে থাকেন। দেখো ছোকরা, এতক্ষণ অনেক বাড়াবাড়ি করেছো, কিন্তু আমি আর অ্যালাউ করব না। তুমি ভুলে যাও না আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং তার জন্য ফ্রি কোয়ার্টার পাচ্ছি, ফুড পাচ্ছি। বাট ইউ আর টু পে ফর অল। তোমরা ছাত্র আর আমি কলেজে পড়াই। কোন সাহসে তোমাদের সঙ্গে আমার কম্পেয়ার করছো আমি বুঝতে পারছি না। ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়লেন। ঠিকই, আপনি সবই ঠিক বললেন, শুধু আইনটা সবার জন্যই এটা ভুলে গেলেন। আপনি ঘরে মহিলাকে আসতে দিলে সেটা অন্যদের চিত্ত চাঞ্চল্য সৃষ্টি করে। অনেকেই তাই চাইবে, যেহেতু আপনার আদর্শ সামনে আছে। তাছাড়া হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনে কোথাও বলা নেই যে ছাত্রদের একরকম চলতে হবে আর অবিবাহিত এএসের 7 খুন মাপ। এটা কি ঠিক বললেন? পরের ব্যাপারে নাক গলানো বাঙালির নোংরা অভ্যেস। একটুও না নড়ে মহিলাটি কথা বললেন। অনিমেষ দেখল মহিলা কথাটা বলার পর আবার চোখ বন্ধ করলেন। এএস বললেন, গেট আউট ফ্রম হিয়ার। আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। অনিমেষের পেটের ভেতরে হঠাৎ একটা যন্ত্রণা জন্ম নিল। সে তবু স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, কথা আপনাকে বলতে হবে। মানে? আমরা যা চাইছি তাই শুনতে হবে। তুমি আমাকে হুকুম করছো? হাউ ফানি! হ্যাঁ, কারণ আইন আপনি ভেঙেছেন। তা কি করতে হবে আমাকে? ওই মহিলাকে এখনই বাইরে পৌঁছে দিয়ে এসে ছেলেদের কাছে ক্ষমা চান, কারণ ওরা খুব উত্তেজিত। হোয়াট? ভদ্রলোকের চোয়াল যেন ঝুলে গেল। এই সময় মেয়েটি তড়াক করে খাটের ওপর উঠে বসল। ওঠার সময় কাপড়ের টান পড়ায় ওর শরীরের কিছু কিছু জায়গা উন্মুক্ত হয়ে গেল। সে একটুও অপ্রস্তুত না হয়ে ক্ষিপ্রতার সঙ্গে ঠিকঠাক করে নিল। অনিমেষ দেখল মেয়েটি যথেষ্ট সুন্দরী, এমন একটা সৌন্দর্য যার ধার আছে কিন্তু আধার নেই। একে কোনোদিন অনিমেষ দেখেনি, হয়তো ও কলেজ ছাড়ার পর ভর্তি হয়েছে। মেয়েটি বলল, হু ইজ হি? আমার নাম অনিমেষ মিত্র, এই হোস্টেলের একজন বোর্ডার। শুনুন, আমার অনুরোধ, আপনি এখনই এখান থেকে চলে যান। যথেষ্ট রাত হয়ে গেছে এবং ছেলেরা উত্তেজিত। এস উঠে দাঁড়ালেন। তুমি তুমি আমার সামনে ওকে অপমান করছো। আই উইল টিচ ইউ। তোমাকে আমি হোস্টেল থেকে তাড়াবো। ভীষণ বাড় বেড়ে গেছে তোমাদের। গেট আউট, গেট আউট ফ্রম মাই রুম। এতক্ষণে যন্ত্রণাটা সারা শরীরে ছড়ালো। অনিমেষ প্রথমে ঠাওর করতে পারছিল না সে কি করবে, কিন্তু এত উত্তেজনার মধ্যে সে সূক্ষ্মভাবে একটা চিন্তা করতে পারছিল যে হুট করে কিছু করে ফেলা ঠিক হবে না। সে গোবিন্দদের দিকে তাকিয়ে বলল, উনি যখন ভালো কথায় শুনবেন না, তখন আমাদের বাধ্য হতে হচ্ছে ওকে শিক্ষিত করার ব্যবস্থা করতে। চলো। কথাটা শোনামাত্র মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল,
যেন একরাশ বিদ্রুপের নোংরা জল ওদের ওপর ছিটিয়ে দিয়ে আনন্দ পেল সে। বারান্দায় বেরিয়ে এসে অনিমেষ দেখল সিঁড়ির মুখটায় ভিড় মৌমাছির চাকের মতো জমে আছে। সঙ্গীদের নিয়ে ওদের কাছে এগিয়ে যেতে ছেলেরা চুপ করল। সবাই বেশ উৎকণ্ঠার সঙ্গে ওর দিকে তাকিয়ে। অনিমেষ বলল, এস কোনো কথা শুনতে চাইছেন না, বলছেন আইন নাকি ওর ওপর প্রযোজ্য নয়। আমাকে ভয় দেখিয়েছেন হোস্টেল থেকে তাড়িয়ে দেবেন বলে। রেগে গিয়ে যা তা কথা বললেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হলো যেন। ছেলেরা চিৎকার করে গালাগাল শুরু করে দিল এএস এর নাম ধরে। এই গালাগালগুলো হজম করা অনিমেষের পক্ষেও খুব শক্ত ব্যাপার, কারণ সবগুলোই আদি রসাত্মক ও মেয়েটিকে জড়িয়ে ইতর ভাষায় বলা। কেউ কেউ চাইছিল লোকটাকে বাইরে বের করে একটু শিক্ষা দিতে, কিন্তু অনিমেষ বাধা দিল। সবাইকে চুপ করাতে সে হাত তুলে অনুরোধ করতে লাগলো। শেষ পর্যন্ত গলাগুলো নেমে এলে সে প্রস্তাব দিল, খামোকা এমন কিছু আমরা করব না যাতে এস সুবিধা পেয়ে যান। আমাদের অভিযোগ হলো আইন সবার জন্যে এবং এস সেটা মানছেন না। তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ মাথা গরম করো না। এসকে বাইরে যেতে হলে এই বারান্দা দিয়েই যেতে হবে। আমরা সবাই এখানে বসে থাকব। আমাদের মারিয়ে তো তিনি যেতে পারছেন না। যতক্ষণ না ভদ্রলোক তাঁর সব রকম আচরণের জন্য ক্ষমা না চাইছেন, ততক্ষণ তাকে যেতে দেব না। কে রাজি? ঢেউয়ের মতো শব্দটা গড়িয়ে এলো। সবাই রাজি। গোবিন্দ প্রশ্ন তুলল, কিন্তু ওই মেয়েটা, ও যেতে চাইলে কি হবে? অনিমেষ হেসে ফেলল প্রশ্নটা বলার ধরনে। না, ওকেও যেতে দেওয়া হবে না, কারণ আমি ওকে অনুরোধ করেছিলাম চলে যেতে। তিনি বিদ্রুপ করেছেন। ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল, ওকে আপনি বলে সম্মান দিও না অনিমেষদা। কলেজে কত ছেলের 12টা বাজিয়েছে তা জানো না। আরেকজন বলল, তোর বাজায়নি তো? প্রায় বাজিয়ে দিয়েছিল। 3 মাস ধরে আমার পয়সায় খেয়ে শেষে বলে কিনা তোমরা ছেলেরা সব একরকম, একটু প্রশ্রয় দিলেই নিজেকে জমিদার ভাবতে শুরু করো। কথাটা শেষ হলেই সবাই হৈ হৈ করে উঠল। মুহূর্তের মধ্যে বারান্দাটা ভর্তি হয়ে গেল। সবাই যেন ফুর্তির সঙ্গে গুলতানি শুরু করে দিল। এখন কারো পক্ষে ওদের ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। এর মধ্যে কে একজন গিয়ে থম্বটোকে ধরে নিয়ে এলো ওখানে। সকলের অনুরোধে সে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে মাউতর্গানে ঠোঁট রাখল। একটা ঝমঝমে সুর ক্রমশ হোস্টেলটায় ছড়িয়ে পড়ল। সুরটার মধ্যে এমন একটা মাদকতা আছে যে ছেলেরা একসময় হাততালি দেওয়া শুরু করলো তালে তালে। দেওয়ালে ঠেস দিয়ে মাটিতে বসে অনিমেষ এই সুরের মধ্যে থেকেও অন্য কথা ভাবছিল। পেটের যন্ত্রণাটা এখন থিতিয়ে এলেও সমস্ত শরীর অবসন্ন করে দিয়েছে। এটা কেন হয় জানা নেই, কিন্তু উত্তেজিত হলেই যদি এরকম শারীরিক অবস্থা হয়, তাহলে হঠাৎই সব বাজনা কথাবার্তা আচমকা থেমে গেল। এস ঘরের বাইরে এসেছেন। সবাই এখন ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে দেখছে। এতগুলো ছেলেকে একসঙ্গে যাতায়াতের পথের ওপর বসে থাকতে দেখে এস যে চিন্তিত তা বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না। ভদ্রলোক দুপা এগিয়ে সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, ব্যাপারটা তোমরা ঠিক করছো না, তোমাদের এজন্য শাস্তি পেতে হবে। সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ একজন সিটি দিয়ে উঠল। শেয়ালের ডাক ডেকে উঠল কেউ কেউ। এস চিৎকার করে উঠলেন, স্টপ ইট, সরে যাও এখান থেকে। রাত 10টা বাজে। যে যার নিজের ঘরে ফিরে যাও ইমিডিয়েটলি। রাসলীলা শেষ হয়ে গেল নাকি? একটা গলা ভেসে এলো। রাসলীলা? কে বলল কথাটা? ছাত্রী অধ্যাপকের কাছে পড়তে এলে তোমরা এইরকম ব্যবহার করবে? ছি ছি। সঙ্গে সঙ্গে অনেকগুলো গলা ছি 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 ছির ধুয়ো তুলল। এস এবার অনিমেষের দিকে তাকালেন। তুমি তো এদের নেতা, এদের এখান থেকে সরে যেতে বলো। অনিমেষ বসে বসেই মাথা নাড়ল। তা হয় না স্যার, প্রথমে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবার মেয়েটিকে দেখা গেল। ঘর থেকে বেরিয়ে সে যেভাবে হেঁটে আসছে তাতেই বোঝা যায় যে বেচারার মনের জোর কমে এসেছে। সোজাসুজি অনিমেষের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমাকে এবার যেতে দিন। গলার স্বরে এমন একটা কাকুতি ছিল যে অনিমেষ মেয়েটির মুখের দিকে না তাকিয়ে পারল না। মেয়েরা কি দ্রুত নিজেদের মুখ পাল্টে ফেলতে পারে। সে ঘাড় নেড়ে বলল, আপনি ওকে ক্ষমা চাইতে বলুন। এস বললেন, আহ,
তুমি ওদের সঙ্গে কথা বলছো কেন? মেয়েটি হাত নেড়ে তাকে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা বলুন, আমার কি দোষ? আমি তো স্যারের কাছে পড়তে এসেছিলাম। হোস্টেলের নিয়মকানুন আমার জানার কথা নয়। যদি উনি অন্যায় করে থাকেন তবে তার দায় আমাকে বইতে হবে। নেকু রে নেকু, খাও ঢুকু ঢুকু, ছড়া কেটে বলল কেউ। এস বললেন, চলে এসো এই স্কাউন্ডেলগুলো। মেয়েটি ফুঁসে উঠল, আহ চুপ করুন, অনেক বীরত্ব দেখিয়েছেন। ওরা ইচ্ছে করলে আপনাকে ছুঁড়ে নিচে ফেলে দিতে পারে, তা জানেন? শুনুন, আপনি মাথা ঠান্ডা করে ভাবুন, একটা মেয়ের পক্ষে এভাবে আটকে থাকা সম্ভব? আমি বাড়িতে কি কৈফিয়ত দেব? মেয়েটি আবার অনিমেষের শরণাপন্ন হল। নেকু রে নেকু, খাও ঢুকু ঢুকু, ছড়া উঠল। অনিমেষ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর মেয়েটির মুখের দিকে তাকিয়ে জবাব দিল, একটু আগের আপনি আর এই আপনি কি এক? যদি তা না হন তাহলে ওকে বলুন ক্ষমা চাইতে। বেশ, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। মেয়েটি বুকে হাত দিল। ওরে কে কার হচ্ছে দেখ, টিপ্পনি কাটল কেউ। কিন্তু আমার যে দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি প্রায় কেঁদে ফেলল। বাহ, একটু আগে তো দেখলাম বেশ আরাম করে ঘুমোচ্ছিলেন, পড়তে এসে কেউ বুঝি ঘুমোয়? গোবিন্দ কথা বলল। এমন সময় নিচ থেকে কেউ চিৎকার করে জানালো, সুপার এসেছে। কথাটা শুনে অনিমেষ ছেলেদের দিকে ঘুরে বলল, তোমরা কেউ এখান থেকে নড়বে না, আমি ওকে ডাকছি। ভিড় বাঁচিয়ে রেলিংয়ের ধারে গিয়ে অনিমেষ নিচে তাকালো। বাস্কেটবলের মাঠের মাঝখানে সুপার দাঁড়িয়ে আছেন। বেঁটেখাটো মানুষটিকে আরও বেঁটে দেখাচ্ছে ওপর থেকে। অনিমেষ চিৎকার করল, স্যার আপনি একটু ওপরে আসুন। ভদ্রলোক ওপরে আসবার সময় যেটুকু সময় পেয়েছিলেন তাতেই জেনে গিয়েছিলেন কি ঘটনা ঘটেছে। সিঁড়ির শেষ ধাপে উঠে দাঁড়াতেই অনিমেষ তার সামনে দাঁড়ালো। স্যার, হোস্টেলের আইন ভেঙেছেন বলে আমরা এএসকে বলতে গিয়েছিলাম, তাতে উনি খামোখা অপমান করেন। তাই ছেলেরা ওকে ঘেরাও করেছে যতক্ষণ না উনি ক্ষমা চান। কি আইন? ভদ্রলোকের গলা খুবই সরু। মেয়েদের নিয়ে ঘরে যাওয়াটা গুরুতর অপরাধ, অনিমেষ জানালো। ওসব আইন আমাকেও মানতে হবে? এএসের গলা ভেসে এলো। সুপার বললেন, এরকম ঘটনা এই হোস্টেলে প্রথম হলো। যা হোক, কী চাইছো তোমরা? অনিমেষ বলল, ওকে ক্ষমা চাইতে হবে। সুপার জিজ্ঞাসা করলেন, তাতেই তোমরা খুশি হবে? আর এরকম ঘটনা যাতে আর না ঘটে তার প্রতিশ্রুতি দিতে হবে। এখানে অনেক ছেলে আছে যারা এর সুযোগ নিতে চাইবে। আচ্ছা, আপনি অ্যাপোলজি চেয়ে ব্যাপারটা শেষ করুন। সুপার ছেলেদের মাথা ডিঙিয়ে তার অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বললেন। স্ট্রেঞ্জ, আপনি কথা বলছেন? সুপারের দিকে বিস্ময়ে প্রশ্নটা ছুড়লেন এস। এবার মেয়েটি বলে উঠল, ঠিকই তো, অন্যায় করলে দোষ স্বীকার করতে লজ্জা নেই কিছু। ইউ স্টপ, চেঁচিয়ে উঠলেন এস। আপনি কি এই ছেলেদের কাছে ক্ষমা চাইতে বলছেন আমাকে? হ্যাঁ, একজন মেয়ে এখানে সারা রাত আটকে থাকলে সম্মান বাড়বে না। সুপার কথাটা শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। তার কোয়ার্টারে যাওয়ার রাস্তা এদিক দিয়ে নেই। এবার সবাই এএসের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে। ভদ্রলোক দুটো হাত শূন্যে নাচালেন। তারপর বললেন, ওয়েল, যদি এটা অন্যায় হয় আমি তার জন্য ক্ষমা চাইছি। সঙ্গে সঙ্গে একটু খুশির শব্দ বোমার মতো ফাটল। অনিমেষ বলল, তাহলে আইন সবার জন্য মানছেন? ভদ্রলোক এবারে ঘাড় নেড়ে নিজের ঘরে ফিরে গেলেন। উৎফুল্ল ছেলেরা নিজের ঘরের দিকে যেতে যেতে দাঁড়িয়ে পড়ল মেয়েটাকে দেখার জন্য। মেয়েটি এবার অনিমেষকে বলল, একটু কষ্ট করবেন? বলুন। বুঝতেই পারছেন এখন আমি সবার চোখে কীরকম ছোট হয়ে গেছি। একা একা নিচে নামতে ভয় করছে। আপনি একটু এগিয়ে দেবেন? সত্যি সত্যি ভয় পাওয়ার মতো মুখ করল মেয়েটি। অনিমেষের মাথায় চট করে একটা মতলব খেলে গেল। সে নিরীহ মুখ করে বলল, এতটা ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, তবু আপনি যখন বলছেন তখন আমি একজনকে সঙ্গে দিচ্ছি। ছেলেরা সবাই সরে গেলেও ছোটোখাটো জটলা ছড়িয়ে ছিটিয়ে ছিল।
অনেকেই দূর থেকে মেয়েটিকে লক্ষ্য করে বেশ মজা পাচ্ছে। অনিমেষ সেই ছেলেটিকে খুঁজছিল যে মেয়েটিকে আপনি বলে সম্মান দিতে নিষেধ করেছে এবং 12টা বাজানোর কথা বলেছিল। ছেলেটির সঙ্গে ওর তেমন আলাপ নেই, কিন্তু মুখ চেনে। চট করে তাকে খুঁজে না পেয়ে অনিমেষ গোবিন্দকে মৃদুস্বরে ছেলেটিকে ডেকে আনতে বলে সহজ গলায় জিজ্ঞাসা করল, আপনি কোথায় থাকেন? দ্রুত একটা হাসির আলতো ঢেউ উঠল মেয়েটির ঠোঁটে। বলল, কেন বলুন তো? এত রাতে যেতে অসুবিধা হবে কিনা জানতে চাইছি। তাই বলে আমি সারা রাত এখানে থাকতে পারি না। অনিমেষ মনে মনে বলল, এতক্ষণ তো ছিলেন। সামনাসামনি ঘাড় নাড়ল। তা নিশ্চয়ই নয়, বেশি দূর হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। আপনি যাবেন? না, আমি খুব ক্লান্ত। সঙ্গে সঙ্গে মেয়েটি অদ্ভুত চোখে ওর দিকে তাকালো। মেয়েটির রূপে যে ধারালো চমক আছে সেটা এত প্রখর যে কোনো স্নিগ্ধতা সেখানে ছায়া ফেলে না। এই তাকানোর ভঙ্গিটাই শুধু কটাক্ষই হয়ে রইল। হাসল মেয়েটি। এত সহজেই ক্লান্ত হয়ে পড়েন আপনি? না, আমি একাই যেতে পারব। ঠাট্টা করার লোভ সামলাতে পারল না অনিমেষ। অবশ্য আপনি যার কাছে এসেছিলেন তারই উচিত ছিল আপনাকে পৌঁছে দেওয়া। উচিত? ছেলেরা যখন দেখে বদনামের নোংরা গায়ে লাগবে না, তখন তারা আকাশ ছুঁতে পারে। একটু সেরকম অবস্থায় পড়লে গুটিয়ে কেন্ন হয়ে যায়। আমি ঋণ শোধ করতে এসেছিলাম, অনেক হয়েছে। কথাগুলো বলতে বলতে মেয়েটি উত্তেজিত হয়ে পড়েছিল। ঠিক সেই সময় গোবিন্দ ছেলেটিকে নিয়ে ফিরে এলো। অনিমেষ এগিয়ে গিয়ে ছেলেটিকে বলল, শোনো ভাই, তোমাকে একটা কাজ করতে হবে। উনি তো তোমাদের ক্লাসমেট, তুমি তাই ওকে একটু বাস স্টপ পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। রাত হয়েছে, ওর একা যাওয়া ঠিক নয়। এরকম প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না ছেলেটি। বলল, কিন্তু হোস্টেলের গেট বন্ধ হয়ে গেছে, এখন যাওয়া অসম্ভব। অনিমেষ বলল, আমি সুপারের পারমিশন নিয়ে নেব, স্পেশাল কেস হিসেবে যেতে পারো। তোমরা একসঙ্গে পড়ো তাই বলছি। ছেলেটি খুব বিব্রত বোধ করছে দেখে অনিমেষের মজা লাগছিল। সে বলল, মেয়েদের সম্মান রাখা আমাদের কর্তব্য। যান, আপনি ওর সঙ্গে চলে যান। ধন্যবাদ। মেয়েটি কথাটা বলেই দ্রুত নামতে শুরু করল। একান্ত অনিচ্ছায় ছেলেটি ওর সঙ্গ নিল। ওরা চলে গেলে গোবিন্দ চাপা গলায় বলল, নির্ঘাত যেতে যেতে ভাব হয়ে যাবে। অনিমেষ বলল, তুমি একবার সুপারকে ওর কথা বলে এসো ভাই, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। নিজের ঘরের দরজায় তালা নেই, তার মানে ত্রিদীপ ফিরে এসেছে। এতক্ষণে অনিমেষের খেয়াল হলো যে ওপরের ভিড়ে ত্রিদীপকে সে দেখেনি। সবাই গিয়েছে আর ও ঘরে বসে রইল। ঘরে ঢুকে আলোটা জ্বালতে যেতেই ত্রিদীপের জড়ানো গলা কানে এলো, নো লাইট প্লিজ। অনিমেষ শেষে বলল, আজকেও খেয়েছ? ত্রিদীপ প্রথমে কিছু বলল না। অনিমেষ নিজের খাটে গিয়ে বসলে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, তোমার বিপ্লব হয়ে গেল? বিপ্লব? অনিমেষ বিস্মিত। কাজকর্মগুলো নাকি বাড়ি থেকেই শুরু করতে হয়, তুমি তোমার বিপ্লব হোস্টেল থেকেই আরম্ভ করলে। ব্রাভো ব্রাদার। যখন ফিরলাম তখন শুনছিলাম তুমি বক্তৃতা দিচ্ছ, এই প্রথম নেতা হয়ে গেলে। গুড। সামনে খোলা ময়দান, এগিয়ে যাও, ফরওয়ার্ড মার্চ। সম্ভাবনার ঢেউ আছে তোমাদের মধ্যে, তোমার হবে। নাটুকে গলায় বলল ত্রিদীপ। কি যাতা বকছ? অনিমেষ বিরক্ত হলো। যাতা নয় বন্ধু, এ ঘটনা কাল অন্য ছেলেরা জানবে, অটোমেটিক্যালি তুমি হিরো হয়ে যাবে। নেক্সট স্টেপ, ইউনিভার্সিটির ইলেকশনে জেতা, তারপর ইউনিয়নের সেক্রেটারি, তারপর এমএলএ, মন্ত্রী, স্বর্গের সিঁড়ি উঠে যাও। তুমি মাতাল হয়ে গেছো। অনিমেষ সহজ করার চেষ্টা করল। একটা মেয়েকে নিয়ে তুমি যা করলে তার চেয়ে মাতাল হওয়া ঢের ভালো।